স্বাগতম দ্য মেজ রানারের মায়াবী জগতে। তো দর্শক বন্ধুরা, কল্পনা করুন আপনি হঠাৎ জেগে উঠেছেন এক বিশাল রহস্যময় জায়গায়। আপনার কোনো কিছুই মনে নেই কে আপনি, চারিদিকে শুধু উঁচু দেওয়াল আর সামনে এক বিশাল গোলক ধাঁধা। আর জানেন কি, এই ভয়ঙ্কর দৌড় এটা শুধু সিনেমা নয়, রয়েছে একটা দারুণ গেমও। তো দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। তো মুভির শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যার জ্ঞান সবেমাত্র এসেছে। সে একটা লিফটে ছিল, লিফটটি খুব স্পিডে ওপরে উঠতে থাকে। ছেলেটি জানতো না সে কোথায় আছে। তখন ওই লিফটটি থেমে যায়। এবার লিফটটি খুলে ছেলেটার বয়সেরই কিছু ছেলে আর তাকে ওখান থেকে বাইরে বের করে। ছেলেটি বুঝতে পারে না সে কোথায় আছে, তাই সে ছুটতে শুরু করে দেয়। ছুটতে ছুটতে সে পড়ে যায় আর উঠে দেখে তার চারিদিকে উঁচু উঁচু দেওয়াল। এই দেওয়াল এতটাই উঁচু ছিল যে এর ওপর ওঠা ছিল অসম্ভব। এরপর তাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হয়। তখন তার কাছে একটা ছেলে আসে যে তার নাম অ্যালবি বলে সম্বোধন করে। অ্যালবি তাকে বলে, তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো না, আর তার নামও জিজ্ঞাসা করে। কিন্তু ছেলেটা কোনো কিছুই মনে করতে পারে না। অ্যালবি বলে, তুমি চিন্তা করো না, দুদিনের মধ্যে তোমার সব মনে পড়ে যাবে। যারা প্রথমে এখানে আসে তাদের সঙ্গে এমনটাই ঘটে। ছেলেটা অ্যালবিকে জিজ্ঞাসা করে এই জায়গাটা কোথায়। অ্যালবি তাকে সঙ্গে নিয়ে বাইরে যায় আর বলে, আমরা এখানে চাষ করি, এখানে থাকি ও এখানে ঘুমাই, আর আমাদের যা প্রয়োজনীয় জিনিস সেটা বক্সের সাহায্যে আমাদের কাছে চলে আসে। ওরা বক্সের সাথে প্রত্যেকবার কোনো না কোনো মানুষকে পাঠায়, যেমন তুমি এবারে এসেছো। এবার ছেলেটা দেখতে পায় ওই দেওয়ালের মাঝে একটি করে রাস্তা আছে। সে অ্যালবিকে জিজ্ঞাসা করে এই রাস্তার ব্যাপারে। অ্যালবি বলে, এখানে সবসময় তিনটে কথা মনে রাখবে। প্রথমত, কখনো নিজের সময় নষ্ট করবে না, কোনো না কোনো কাজ করতে থাকবে। দ্বিতীয়ত, কখনো কাউকে আঘাত করবে না। আর তৃতীয়, ওই দেওয়ালের ওই পারে যাবে না। কিন্তু ছেলেটার মনে কৌতূহল জাগে এটা জানার জন্য যে ওই দেওয়ালের ওই পারে আছেটা কি। যখন ছেলেটা দেওয়ালের দিকে যাচ্ছিল তখন একটা বাচ্চা ছেলে তার পথ আটকে দেয় আর বলে, আমাদের মধ্যে কেউ ওদিকে যেতে পারবে না। আর তখন ওই দুটো ছেলে দেওয়ালের মধ্যে থেকে ছুটে বার হয়। সেই ছোট ছেলেটি বলে, এরা আমাদের থেকে আলাদা, এদেরকে রানার্স বলে। এদেরই শুধু এই মেশের মধ্যে যাওয়ার পারমিশন আছে। মেজ মানে এখানে ভুলভুলাইয়াকেই বোঝানো হয়েছে। কিন্তু ছেলেটা তাও তার মধ্যে যেতে চায়। তখনই সেখানে অ্যালবি চলে আসে আর তাকে আটকে দেয়, কিন্তু তাও ছেলেটি ভিতরে যেতে চায়। এবারে ভিতরে যাওয়ার আগে দুটো দেওয়াল একসাথে জুড়ে যায় আর কোনো রাস্তা থাকে না। আসলে এই দেওয়াল ছিল এক দরজা যা বাইরে থেকে অন্য কেউ অপারেট করছিল। এবার রাত হয়ে যায়, ওখানে থাকা সবাই একসাথে পার্টি করতে থাকে। তখন ওই ছেলেটা যে আজ এখানে নতুন এসেছে, যে তার নামও ভুলে গেছে, তার কাছে একটি ছেলে আসে। ওই ছেলেটা নতুন ছেলেটাকে কিছু লোককে দেখায় আর বলে এরা হলো রানার্স। এরা প্রতিদিনই মেশের মধ্যে যায় আর এখান থেকে বার হওয়ার রাস্তা খোঁজে। এরা 3 বছর ধরে এমনটাই করে যাচ্ছে, কিন্তু এরা এখনো সফল হয়নি। এরা আমাদের থেকে অনেক শক্তিশালী। যদি কোনো রানার্স রাত হওয়ার আগে মেশ থেকে বার না হয় তাহলে আর তাকে খুঁজে পাওয়া যায় না। যখন সে এই কথাগুলো সেই নতুন ছেলেকে বলছিল তখনই এক আওয়াজ শোনা যায়। সেই ছেলেটা বলে, তুমি এই আওয়াজ শুনছো তো? এর মানে মেশ তার নিজের আকৃতি চেঞ্জ করছে। এই চেঞ্জ ওরাই করে যারা আমাদের এখানে বন্দি করেছে। এবার তারা সেখানে যায় যেখানে রানার্সদের কম্পিটিশন হচ্ছিল। এবার ওই রানার্সদের মধ্যে একজন যার নাম ছিল ক্যালি, সে ওই নতুন ছেলেটাকে চ্যালেঞ্জ করে বসে। এবার দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়। কম্পিটিশন চলাকালীন ক্যালি সেই নতুন ছেলেটাকে মাটিতে ছুঁড়ে দেয়। সে মাথায় চোট পায় আর তার মনে পড়ে তার নাম থমাস। সে সবাইকে বলে তার নাম থমাস। সবাই তার নাম শুনে খুশি হয় কারণ তার সব মনে পড়ে গেছে। পরের দিন থমাস সব ছেলেদের সাথে কাজ করছিল। তখন থমাস তাদের জিজ্ঞাসা করে, কেউ কোনোদিন এই দেওয়ালের ওপর ওঠার চেষ্টা করেনি? ওরা বলে, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সিঁড়ি অত বড় নয় যে আমরা ওখানে পৌঁছবো। তখন থমাস বলে, আমি যে লিফটে করে এসেছি সেটা করে কেউ যাওয়ার চেষ্টা করেনি। অন্য একটা ছেলে বলে, ওই লিফটটি কোনোদিন নিচেই যায় না। আমরা সবকিছু চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। এখান থেকে বার হওয়ার একটাই পথ, ওই মেস মানে ভুলভুলাইয়া। এবার তারা থমাসকে খাড় আনতে পাঠায় কারণ তারা এখানে সবজি, ফুল, ফলের চাষও করে। থমাস খাড় আনার জন্য যখনই জঙ্গলে যায় তখন সেই রানারদের মধ্যে একটা ছেলে যার নাম ছিল বেন, যে একদিন আগে মেসের মধ্যে গিয়েছিল, সে থমাসের ওপর আক্রমণ করে বসে। বেন থমাসকে মারতে চায়। থমাস সেখানে থেকে পালিয়ে চলে আসে, কিন্তু বেন তাকে আবারও ধরে নেয়। কিন্তু এখানে এবার সবাই চলে আসে, তাদের লিডার অ্যালবিও চলে আসে। ওরা সবাই বেনকে ধরে নেয়। অ্যালবি বলে, বেনের শার্ট খোলো। শার্ট খুললে তারা দেখে বেনের শরীরে কোনো কিছু কাটার দাগ আছে। অ্যালবি বলে, বেনকে খাঁচায় বন্দি করে রাখো। এখানে আমরা একটা কথা বুঝতে পারি, এই মেসের মধ্যে এমন কিছু আছে যা খুবই ভয়ানক। থমাস আর অ্যালবি একসাথে বসে থাকে। তখন অ্যালবি থমাসকে জিজ্ঞাসা করে, যখন বেন তোমার উপর আক্রমণ করেছিল সে কি কিছু বলেছিল?
থমাস বলে বেন বলেছিল আমি তোমাকে দেখেছি আর তোমারই ভুল ছিল। থমাস বলে এটা আমার ভুল কিভাবে হতে পারে? এলভি বলে ইনফেকশনের জন্য বেন এসব কথা বলছিল। এবার সন্ধ্যের সময় সবাই সেই দরজার সামনে আসে আর বন্ধ হওয়ার আগে বেনকে তার মধ্যে ঢুকিয়ে দেয়, যেহেতু সে ইনফেক্টেড ছিল, কারণ ওকে বাঁচানো আর সম্ভব নয়। ওই রোগের কোনো ওষুধও তাদের কাছে নেই। বেন সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে ঠিক আছে, কিন্তু সবাই জানে এটা ছিল অসম্ভব। এরা একটা রানারকে হারিয়ে ফেললো। আসলে এদের মধ্যে রানারদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, কারণ রানাররাই মেসের ভিতরে যেত আর বাইরে যাওয়ার রাস্তা খুঁজতো, কিন্তু 3 বছর হয়ে গেলেও তারা খুঁজে পায়নি। পরের দিন এলভি রানারদের সঙ্গে সেই মেসের মধ্যে যায়, কিন্তু সে রানার ছিল না, তাও তার উপর দায়িত্ব ছিল অনেক বেশি। এলভি সেই প্রথম লোক ছিল যাকে প্রথমে এখানে পাঠানো হয়েছিল। আসলে প্রত্যেক মাসে একজন করে এখানে পাঠানো হয়। এলভিকে যখন পাঠানো হয় সে পুরো মাস এখানে একাই ছিল। তারপর এক এক করে সবাই যখন এখানে আসতে থাকে তখন সে একটা বসবাসের জায়গা করে তোলে। এবার এলভি মেসের ভিতরে গিয়েছিল, সন্ধ্যা হয়ে যায় তবুও সে ফেরে না। সবাই এখানে চিন্তায় পড়ে যায় আর মেসের দরজাও বন্ধ হতে শুরু করে। দরজা পুরোপুরি বন্ধ হওয়ার আগে সেখানে মিনো আর এলভি পৌঁছে যায়, কিন্তু এলভির শরীর খারাপ ছিল। মিনো তাকে টেনে নিয়ে আসার চেষ্টা করে আর দরজা প্রায় বন্ধ হতেই যাবে। ওরা দুজন দরজার এপারে আসতে পারবে না। তখন এই থমাস তাদের সাহায্য করার জন্য মেসের মধ্যে চলে যায়, আর যখন এই থমাস মেসের মধ্যে চলে যায় দেওয়াল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবার তারা 3 জন মেসের মধ্যে আটকা পড়ে গেছে। এলভির শরীর খুবই খারাপ হয়ে যায়, কারণ বেনের মতো তাকেও কোনো কিছু কেটেছে। এবার এরা এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ সেই জন্তু ছিল যে এলভিকে কেটেছিল। থমাসের সঙ্গে যে রানার ছিল সে বলে আমাদের এখান থেকে যেতে হবে, নয়তো আমরাও মারা যাব। কিন্তু থমাস এলভিকে ছাড়তে চায় না। সে দেখে সামনের দেওয়ালে বড় বড় লতা আছে। এলভিকে সেই লতার সাহায্যে বেঁধে দিয়ে ওপরে তারা টাঙিয়ে দেয়, কিন্তু ততক্ষণে সেখানে জন্তুরা চলে আসে। রানার তার পান বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় আর থমাস দেওয়ালের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু জন্তুগুলি খুবই ভয়ানক ছিল। এদের নাম দেওয়া হয় গিবার্স। এরা যাদেরকেই কাটে তারা ইনফেক্টেড হয়ে পড়ে। এই জন্তুটা থমাসকে দেখে ফেলে আর দেওয়াল চেঞ্জ হওয়া শুরু হয়ে যায়। এর মানে মেস তার জায়গা চেঞ্জ করা শুরু করে দিয়েছে। আর যখন ওই দুটো দেওয়াল জুড়তে যাবে থমাস সেই জন্তুটাকে নিজের দিকে আসার জন্য চ্যালেঞ্জ করে। জন্তুটা যেই তাকে মারতে আসে থমাস সেই রাস্তা দিয়ে ছুটতে থাকে আর গিবার্স তার পিছনে যেতে থাকে, আর তখন ওই দেওয়াল জুড়ে যায়। এবার সকালে মেসের দরজা খোলে আর সবাই সেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। সবাই বিশ্বাস করে ওরা 3 জন এখান থেকে বার হতে পারবে না, কারণ আজ পর্যন্ত কেউ একটা পুরো রাত ওই মেসের মধ্যে জীবিত থাকতে পারেনি। কিন্তু তারা 3 জন বাইরে চলে আসে। তারা দেখে এলভির শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সে অজ্ঞান হয়েছিল। থমাস যেহেতু এলভির পান মাঝেছিল, কিন্তু ক্যালি থমাসের এই ব্যবহারের জন্য তার উপর খুবই রাগারাগি করে, কারণ সে রুল ভেঙেছিল। বিনা পারমিশনে কেউ মেসের মধ্যে যেতে পারবে না, তাই সে বলে থমাসকে শাস্তি দেওয়া উচিত। তখনই একটি সাইরেন বেজে ওঠে। এই সাইরেন সেই লিফটের ছিল যার সাহায্যে প্রত্যেক মাসে কাউকে না কাউকে এখানে পাঠানো হয়। এবার সবাই সেখানে পৌঁছে অবাক হয়ে যায়, কারণ প্রথমবার কোনো মেয়েকে এখানে পাঠানো হয়েছিল। এবার মেয়েটা চোখ খুলে থমাসের নাম নেয় আর আবারও অজ্ঞান হয়ে যায়। এর সঙ্গে একটি চিঠিও আসে যেখানে লেখা ছিল এরপরে আর কাউকে পাঠানো হবে না। থমাস মেয়েটাকে চিনতে পারে না, কারণ এখানে পাঠানোর আগে সবার ব্রেন মেমোরি ডিলিট করে পাঠানো হয়। এই জন্য এখানে যারাই ছিল তারা নিজেদের অতীতের ব্যাপারে কিছুই জানে না। থমাস আবারও সেই মেসের মধ্যে যেতে চায়, কারণ কাল যে গিবারকে সে মেরেছিল সে কার সাথে ডিল করে থমাস জানতে চায়। থমাস সহ কিছু ছেলে সেখানে পৌঁছে যায় আর তারা দেখে গিবারের মধ্যে একটা ডিভাইস আছে। ওই ডিভাইসের মধ্যে কিছু নাম্বার লেখা থাকে, যেটা সেই বক্সে লেখা থাকতো। তারা বুঝতে পারে যারা তাদের এই জায়গায় বন্দি করেছে তারাই গিবার্সদের বানিয়েছে। এরা ডিভাইসকে সঙ্গে নিয়ে বাইরে চলে আসে, আর বাইরে আসার পর থমাসকে এরা রানার্স বানিয়ে দেয়, কারণ রানার্সরাই শুধু মেসের মধ্যে যেতে পারবে। কিন্তু তাদের এই ডিসিশনে ক্যালি আপত্তি জানায়, কারণ সে চায় না থমাস রানার হোক। কিন্তু থমাস এখন রানার হয়ে গেছে, সে মেসের মধ্যে যখন খুশি যেতে পারে। পরের দিন সকালে মিনো যে একজন রানার ছিল সে থমাসকে একটি ঘরের মধ্যে নিয়ে যায়। এখানে সবার আসা বারণ ছিল। মিনো থমাসকে মেসের নকশা দেখায়। মিনো বলে 3 বছর ধরে আমরা এই মেসের চারদিকে ঘুরে বেরিয়েছি আর এই নকশা তৈরি করেছি। আমরা বুঝতে পারিনি এখান থেকে বার হওয়ার রাস্তা কোথায় আছে। এলভি কাউকে এই কথা বলতে বারণ
বারণ করেছিল, কারণ সে চায়নি সবার মন থেকে এখান থেকে বার হওয়ার যে আশা আছে সেটা শেষ হয়ে যাক। এবার যেহেতু গিবারের মধ্যে দিয়ে এই ডিভাইস আমরা পেয়েছি যার মধ্যে 7 লেখা আছে, মিনো বলে মেসের মধ্যে 1 থেকে 8 পর্যন্ত আলাদা আলাদা ব্লক আছে, প্রত্যেক রাতে একটি করে ব্লক খোলে, যার জন্য মেসের রাস্তা সমস্তটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই ডিভাইসে 7 লেখার মানে কালকের যে গিবারকে আমরা মেরেছি সেটা 7 নম্বর ব্লক থেকে এসেছে। যেহেতু গিবার সেখান থেকে ভিতরে এসেছিল তো বাইরে যাওয়ার রাস্তাও থাকবে। মিনো বলে আমরা সেখানে যাব, তখন সেখানে একটা বাচ্চা চলে আসে। বাচ্চাটা বলে সেই মেয়েটার জ্ঞান এসে গেছে। থমাস সেখানে যায় যেখানে মেয়েটা একটা বড় টাওয়ারের উপর বসেছিল। মেয়েটি তার কাছে কাউকে আসতে দিচ্ছিল না। থমাস মেয়েটাকে শান্ত করে আর তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটারও কোনো কিছু মনে থাকে না, কিন্তু জ্ঞান ফেরার সময় সে থমাসের নাম নিয়েছিল। মেয়েটা থমাসকে চেনে না। থমাস বলে আমি রাতের স্বপ্নে তোমাকে অনেকবার দেখেছি। আমি প্রথমবার ভাবতাম ওটা একটা স্বপ্ন হয়তো, কিন্তু সেটা স্বপ্ন নয়, সেটা আমার মেমোরি। এখানে আমরা মেয়েটার নাম টেরিসা জানতে পারি। টেরিসা থমাসকে দুটো সিরিঞ্জ দেয় আর বলে এটা আমার পকেটে ছিল। থমাস দেখে সেই সিরিঞ্জের ওপর WCKD লেখা, আর যে ডিভাইসটা তারা গিবারের পেট থেকে পেয়েছিল তাতেও WCKD লেখা ছিল। এর মানে যারা এই জায়গাকে বানিয়েছে তারাই গিবারকে বানিয়েছে, আর তারাই এই সিরিঞ্জটাকে টেরিসের পকেটে রেখেছে। এবার তারা এই সিরিঞ্জ নিয়ে এলভির কাছে যায়। এলভির শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। থমাস বলে আমার মনে হয় এই সিরিঞ্জ এলভির শরীরে দেওয়া উচিত, কারণ এলভি মরে যাচ্ছিল। কিন্তু যখন এই থমাস এলভির শরীরে সিরিঞ্জ বসাতে যায়, এলভি আক্রমণ করে বসে। এলভি বলে তোমরা এখন চলে যাও এখান থেকে। আর তখন টেরিসা থমাসের হাত থেকে সিরিঞ্জ নিয়ে সেটাকে এলভির মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর এলভি ঠান্ডা হয়ে যায়, মানে ওষুধ কাজ করেছে। এবার পরের দিন মিনো আর থমাস মেসের মধ্যে যায়, আর তারা যখন ব্লক 7-এর সামনে যায় তখন সেই গিবারের পেট থেকে পাওয়া ডিভাইসটিতে আওয়াজ শুরু হয়। থমাস বলে এটা হয়তো আমাদের রাস্তা দেখানোর চেষ্টা করছে, আর তারা তাকেই অনুসরণ করে আগে যেতে থাকে। কিন্তু সামনে একটা দেওয়াল চলে আসে, তার মানে রাস্তা শেষ হয়ে গেছে। কিন্তু তখন তাদের কাছে যে ডিভাইসটি ছিল সেটা লাল রং থেকে সবুজ হয়ে যায়, আর দেওয়ালের মধ্যে দিয়ে একটি নতুন রাস্তা খোলে। রানার্সরা 3 বছরে প্রথমবার এই জায়গায় এসেছে। এবার তারা যখন ভিতরে যায় একটা নতুন রাস্তা খোলে যেখানে একটা আলো বের হয়, আর তাদের দুজনকে স্ক্যান করে। স্ক্যান করার পর কম্পিউটার বুঝতে পারে এরা গিবার নয়, এরা মানুষ ছিল। এজন্য এক এক করে দরজা বন্ধ হতে থাকে। এরা দুজন ছুটতে থাকে, যদি এরা না পালায় তাহলে সব দরজা বন্ধ হয়ে যাবে আর ওরা এখানে আটকে যাবে। এখানেই খুব দ্রুত গতিতে মেসের পজিশন বদলাতে থাকে, কিন্তু তারা মেস থেকে বেরোতে সফল হয়। এবার তারা বাইরে গিয়ে সবাইকে বলে আমরা একটা নতুন রাস্তা খুঁজেছি। গিবাররা মনে হয় দিনের সময় ওখানেই চলে যায়, আর এখান থেকে বার হওয়ার ওই একটাই রাস্তা হতে পারে। এবার এলভি পুরোপুরি ঠিক হয়ে গেছে, সবাই এলভির কাছে যায়। থমাস বলে আমরা এখান থেকে বার হওয়ার রাস্তা হয়তো খুঁজে পেয়েছি। এলভি বলে আমরা এখান থেকে বার হতে পারবো না, আমার সবকিছু মনে পড়ে গেছে। যারা আমাদের এখানে পাঠিয়েছিল তাদের মধ্যে থমাসও একজন। আসলে গিবার যখন যাকে কাটে তার সবকিছু মনে পড়ে যায়, এই জন্য এলভির সবকিছু মনে পড়ে গিয়েছিল। এর আগে এলভি আরো কিছু বলে, তখন একটা বাচ্চা আসে সেখানে আর বলে আজকে মেসের দরজা বন্ধ হয়নি, কিন্তু অন্ধকার হয়ে গেছে, তার মানে গিবার এখানেও আসতে পারে। সবাই যখন বাইরে যায় গিবার তাদের ওপর আক্রমণ করে দেয় আর অনেককে মেরেও ফেলে। এবার তারা একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে, তখন ওই একটা গিবার আসে, এলভিকে নিয়ে চলে যায় আর তাকে মেরে ফেলে। তখন তারা গিবারের সেই অংশটা কেটে নেয় যেটা দিয়ে সে সবাইকে কাটতো। এবার থমাস জানতে চায় তার অতীতে ছিলটা কি, এই জন্য সে সেই গিবারের অংশটা তার মধ্যে ইনজেক্ট করে, আর তারপর সব মনে পড়ে যায় তার পাস্টের ঘটনা। এবার পরের দিন সকালে থমাসের যখন ঘুম ভাঙে সে দেখে একটা খাঁচার মধ্যে আছে সে, আর তার সঙ্গে সেই মেয়েটাও ছিল যার নাম ছিল টেরিসা। এখানে একটা ছেলে যার নাম ছিল ক্যালি, সে একদম থমাসকে পছন্দ করতো না। সে মনে করে যারা তাদের এখানে পাঠিয়েছিল তাদের মধ্যে থমাস একজন। থমাসের জন্যই তাদের সবার প্রাণের ঝুঁকি আছে। থমাস মিনো আর টেরিসাকে বলে মেস একটা জেল না, এটা একটা টেস্ট, আর এটা যখন আমরা ছোট ছিলাম তখন থেকে চলছে। ওরা আমাদের ওপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করতো আর এখানে এক এক করে পাঠিয়ে দিত। থমাস বলে আমি আর টেরিসা তাদের সাথেই কাজ করতাম। মিনো বলে তাহলে তোমাদের এখানে কেন পাঠানো হয়েছে? থমাস বলে আমি জানি না কেন ওরা এমনটা করেছে। টেরিসাও এটা শুনে অবাক হয়ে যায়, এখানে যারা আটকে আছে তারা তাদের জন্য এখানে এসেছে। তবুও এখনো মিনো আর আরো কয়েকটা ছেলে তাদের সঙ্গে থাকে। মিনো থমাসকে বলে তুমি যে কাজটা শুরু করেছো সেটা থামিও না, আর এলভি যদি এখানে থাকতো তাহলে এটাই করতো। কিন্তু এলভি মারা যাওয়ার পর তাদের নতুন লিডার হয়ে যায় ক্যালি। ক্যালি থমাসকে একদমই পছন্দ করতো না, এই জন্য সে থমাস আর টেরিসাকে মারতে চায়, কিন্তু বাকি ছেলেরা তাকে এটা করা থেকে আটকে
দেখিয়ে দেয়। থমাস বলে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, যদি তুমি আমাদের সাথে যেতে চাও তাহলে চলো, এটাই আমাদের শেষ সুযোগ। কিন্তু ক্যালি আর তার কিছু সঙ্গী তাদের সঙ্গে যায় না। থমাস, টেরিসা, মিনো সহ আরো কিছু ছেলে এবার মেসের মধ্যে প্রবেশ করে, কারণ এরা বাইরে যেতে চায়, সেখান থেকে যেখানে একটা নতুন রাস্তা তারা পেয়েছিল। যখনই তারা সেখানে পৌঁছায় তারা দেখে অনেক গিভার সেখানে আছে। তারা তাদের ওপর হামলা করে দেয়, কিন্তু তখন একটা দরজার কাছে গিয়ে তারা পৌঁছায়, যেটা খোলার জন্য একটা কোড দরকার ছিল, কিন্তু তারা সেটা জানতো না। তখন থমাস মিনোকে বলে, এখানে 8টা ব্লক আছে, এই ব্লকগুলো একটা একটা সিরিজে খোলে। থমাস মিনোর কাছে সেই সিরিজটা জানতে চায়। সেই সিরিজের সাহায্যে তারা দরজা খুলে ফেলে, আর যেসব গিভার্স তাদের দিকে আসছিল সবকটা দেওয়ালে চাপা পড়ে মারা যায়। এবার তারা একটা অন্ধকার জায়গায় পৌঁছে যায়। তখন তারা আরো একটা দরজা দিয়ে বাইরে আসে, আর সেখানে অটোমেটিক লাইট জ্বালা শুরু হয়ে যায়। তখনই তারা দেখে একটা দরজার উপর লেখা আছে এক্সিট। সেটা দেখে সবাই খুশি হয়ে যায়। যখন তারা ভিতরে যায় তারা দেখে ভিতরে অনেক মৃতদেহ পড়ে আছে। এরা একটা সায়েন্সের ল্যাবের মধ্যে পৌঁছে যায়, যেখানে অনেক বড় বড় মেশিন থাকে। তখন একটা মেশিনের ওপর ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকে। থমাস সেই ফিঙ্গারপ্রিন্টের ওপর হাত রাখলে স্ক্রিনে একটা লেডিকে দেখানো হয়। লেডি বলে, যদি তোমরা এই ভিডিওটা দেখছো তাহলে তোমরা লেভেল 1 মানে মেসের যে লেভেল সেটা পার করে ফেলেছো। আমরা তোমাদের সাথে যেগুলো করেছি তার জন্য তোমাদের মনের রাগ তো হচ্ছে, কিন্তু এর একটা কারণ আছে। তোমাদের হয়তো মনে নেই, সূর্যের আলো আমাদের পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু এটা এখানেই থামেনি। এরপর পুরো পৃথিবীতে একটা ভাইরাস ছড়িয়ে যায়, যেটা মানুষদের মাথায় আক্রমণ করে। এর ফলে তারা খুবই রেগে যায়, আর তারা নিজেদের বশে থাকে না। এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট ছিল না। তখন আমরা পুরো অন্ধকারের মধ্যে একটা পথ দেখতে পাই। আমরা এই ভাইরাসের অ্যান্টিডোট খোঁজার চেষ্টা করি, কিন্তু এগুলো করা এতটাই সহজ ছিল না। নতুন মানুষদের একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। এদের মুশকিল থেকে মুশকিল অবস্থা থেকে পেরোতে হবে, যাতে আমরা তাদের মস্তিষ্ককে পড়তে পারি। এখানে থাকা সবাই বুঝতে পারে তারা সেই এক্সপেরিমেন্টের এই অংশ। সেই লেডি বলে, তোমাদের মাথায় অনেক কিছু কোশ্চেন ঘুরছে, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা দূর হয়ে যাবে। এটা শুধু এই টেস্টের শুরু, কিন্তু এটাতে অনেক সময় লাগে, আর আমাদের জন্য অনেক দেরি হয়ে গেছে। বাইরের পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করছে। তখনই আমরা দেখতে পাই বাইরে অনেক লোক এসেছে, আর এখানে যতগুলো ডক্টর কাজ করছে সবাইকে মেরে দিচ্ছে। এবার যে লেডি তাদেরকে এসব বলেছিল, যার নাম ডক্টর অ্যাভা ছিল, সে নিজেকে গুলি করে দেয়। এবার সবাই অবাক হয়ে যায়। তারা যখন পিছনে দেখে সেখানে ডক্টর অ্যাভার মৃতদেহ পড়ে থাকে। আসলে মেসের ভিতর তারা যে কাজগুলো এতদিন ধরে করছিল সেগুলো এখান থেকে সবাই এতদিন ধরে দেখছিল। এর আগে সবাই কিছু বুঝতে পারে, এখানে ক্যালি চলে আসে, যে মেসের মধ্যে তাদের সঙ্গে আসেনি, ওখানে থেকে গিয়েছিল। ক্যালির হাতে একটা গান দেখা যায়। ক্যালি থমাসকে মারতে চায়, সে নিজের বশে থাকে না, কারণ গিভার তাকে কেটেছিল। গিভারের কাটায় তার সমস্ত কিছু মনে পড়ে যায়, যে থমাস সেই টিমেরই বা অর্গানাইজেশনের অংশ ছিল যারা তাদের এখানে পাঠিয়েছিল। থমাস যখন গিভারের সেই অংশ তার মধ্যে ইনজেক্ট করেছিল তখন সে বেঁচে যায়, কারণ দুটো সিরিঞ্জের মধ্যে একটা সিরিঞ্জ যেটা বেঁচে গিয়েছিল থমাসের শরীরে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তাদের কাছে কোনো ঔষধ নেই। তখন এই ক্যালি থমাসের ওপর গুলি চালায়। মিনো ক্যালিকে মেরে দেয়। ক্যালি যখন থমাসের ওপর গুলি চালায় তখন তার সামনে একটা বাচ্চা ছেলে চলে আসে, আর সেই গুলি বাচ্চারার লাগে। আসলে বাচ্চারা থমাসকে খুব ভালোবাসতো। এই বাচ্চাটার নাম ছিল চক সেখানেই মারা যায়। তখন সেখানে কিছু মুখোশ পরা লোক আসে, যাদের কাছে অস্ত্রও ছিল। ওরা সব ছেলেদের তাদের সঙ্গে এখান থেকে হেলিকপ্টারে করে নিয়ে চলে যায়। এবার আমরা ডক্টর অ্যাভাকে দেখতে পাই, যে নিজেকে গুলি করেছিল। অ্যাভার সামনে অনেক লোক বসেছিল। অ্যাভা তাদের বলে, মেস লেভেল সাকসেসফুল হয়েছে। আমার মনে হয়নি এতগুলো ছেলে বাঁচবে, কিন্তু যত বাঁচবে আমাদের পক্ষে ততই ভালো। অ্যাভার কথা শুনে বোঝা যায় এদের সামনে আরো অনেক পরীক্ষা আসতে চলেছে। এদের এখন লেভেল 2 এর জন্য যেতে হবে। এখানে এই মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা প্লিজ কমেন্টে জানাও। লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই মুভির সেকেন্ড ও রহস্যময় পার্ট এই চ্যানেলে শীঘ্রই আসতে চলেছে।